স্বামী তীর্থানন্দ লেখক শুভমানস বাবুকে প্রশ্ন করলেন, গুরু সবচেয়ে খুশি হন কিসে বলতে পারো? প্রশ্নটা শুনে শুভমানস বাবু থমকে গেলেন। তিনি সাহিত্য জগতের লোক, আধ্যাত্মিক জগতের নিয়মকানুন, ধাত, ভিতরের টেকনিক্যাল সিক্রেট বলতে গেলে তিনি কিছুই জানেন না। তার জন্যই তীর্থানন্দের মতো আলোকিত মানুষদের মাঝে মধ্যে তিনি ডেকে আনেন। তাঁদের পবিত্র সংসর্গে স্নাত হয়ে জ্ঞানের ঝুলিটা তিনি কিছুটা পূর্ণ করে নেন, সংগ্রহ করে নেন জীবনের অমূল্য পাথেও। এইভাবে যেটুকু তিনি সংগ্রহ করেছেন তা দিয়েই কিছুটা সাহস করে অনধিকার চর্চা তিনি করে ফেললেন। আন্দাজে ঢিল মারার মতো করে লেখক উত্তর দিলেন, গুরু খুশি হন সেবায়, গুরুর সেবার মধ্য দিয়েই গুরুর প্রীতি লাভ হয়। স্বামী তীর্থানন্দ তখন বললেন, বাহ, বেশ বলেছ, বলে তাঁর প্রশংসা করে পরের প্রশ্ন করলেন, গুরু সেবা বলতে তুমি কি বোঝো? লেখক তখন বললেন, গুরুকে ভালো ভালো খাওয়ালে, নিত্য মালা চন্দন পরালে, উচ্চ স্বরে নিয়মিত গুরু কীর্তন করলে, গুরু স্তুতি করলে গুরু খুশি হন। তখন তীর্থানন্দ বললেন, একেবারে ভুল। তিনি বললেন, তুমি তোমার লৌকিক জন্মদাতা পিতার সামনে দাঁড়িয়ে যদি উচ্চ স্বরে তার প্রশংসা করো, চেঁচিয়ে চেঁচিয়ে তার গুণকীর্তন করো, কি হবে তাহলে একবার ভেবে দেখেছ? লেখক শুভমানস বাবু তখন মাথা চুলকে বললেন, বাবা খুশি হয়ে আমার পিঠ চাপড়ে দেবেন? তখন তীর্থানন্দ বললেন, ঠিক তার উল্টো, বাবা সোজা এক থাপ্পড় লাগিয়ে দেবেন, বলবেন, যা যা, বেশি পাকামো করিস না, কি চাষ ঝেড়ে কাস্ত। তিনি আরও বললেন, গুরুর ভাবও ঠিক তাই। সামনে দাঁড়িয়ে তার প্রশংসা করলে তিনি মোটেই খুশি হন না, ভালো ভালো খাওয়ালেও খুশি হন না। যত মালা দাও, চন্দন দাও, গুরুকে খুশি করতে পারবে না। ওসব তার অনেক দেখা আছে, ঘাঁটা আছে। এসব যে মানুষ ক্ষুদ্র স্বার্থে করে, কিছু প্রাপ্তির জন্য করে, তার চেয়ে ভালো আর কে জানেন। সেই মুহূর্তে এই কথা শুনে লেখক শুভমানস বাবুর জ্ঞানের অহংকার একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। শিশুর মতো তিনি প্রশ্ন করলেন, তবে গুরু খুশি কিসে হন স্বামীজি? তীর্থানন্দজি তখন প্রসন্নভাবে হাসলেন, বললেন, গুরু খুশি হন তার কথা মেনে চললে। তিনি যাকে যা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন এবং যা করতে বারণ করেছেন তা থেকে বিরত থাকলে, তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করলে গুরু সবচেয়ে খুশি হন। এইভাবে খুশি করাই আসলে বড় গুরু সেবা। কিন্তু তুমি যদি তা না করে উল্টোপাল্টা পথে চলো, তাহলে নিজেই বিপদে পড়বে, গুরুকেও বিপদে ফেলবে। তীর্থানন্দজির এই কথা শুনে লেখক শুভমানস বাবুর কৌতূহল জাগল। তিনি প্রশ্ন করলেন, কথাটা নতুন শুনছি, গুরুদেরও বিপদ হয়? তীর্থানন্দজি তখন বললেন, হয়। তাহলে একটা ঘটনা বলি, শোনো। এই আমার নিজের চোখে দেখা, আমারই গুরু বাবার কাহিনী। তীর্থানন্দজির নতুন ঘটনার টানে লেখক শুভমানস বাবুর মন একেবারে উতলা হয়ে উঠল। চলে গেলেন তার কিচেনে। নিজের হাতে তীর্থানন্দজির প্রিয় পাতা চা এক কাপ করে নিয়ে এসে তার হাতে তুলে দিলেন। স্বামীজি চায়ে চুমুক দিয়ে বললেন, ভেগধারী গুরু, কানে মন্ত্র ফোঁকা গুরু, প্রচার লোভী টিভির গুরুদের কথা আলাদা। সদ্গুরু প্রতিটি শিষ্যের নারী নক্ষত্রের খবর রাখেন। তার কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল তার চেয়ে ভালো আর কেউ বোঝেন না। আমি তখনও সন্ন্যাস নিইনি, গুরু মহারাজের কলকাতার আশ্রমেই থাকি। গুরু মহারাজের আশ্রয়ে বড় আনন্দেই দিন কাটছে তখন আমার জীবনের সেই পর্বটাকে আনন্দ বৃন্দাবন পর্ব বলতে পারো। রোজ গুরু মহারাজকে দর্শন করছি, তার মুখনিসৃত প্রবচন শুনছি, তা নিয়ে শিষ্য সতীর্থদের সঙ্গে আলোচনা বিশ্লেষণ করছি। মহা আনন্দে আমার দিন কাটছে। সেই সময় পঙ্কজ বলে একটি ছেলে রোজই আমাদের আশ্রমে আসতো। ভারী সুন্দর দেখতে ছেলেটি, স্বাস্থ্য অতি চমৎকার। কিন্তু কেন জানি না গুরু বাবা তাঁকে পই পই করে বিয়ে করতে বারণ করেছিলেন। ছেলেটি প্রসন্ন চিত্তেই গুরুবাক্য শিরোধার্য করে নিয়েছিল। পঙ্কজ কলকাতায় চাকরি করলেও তার দেশ ছিল তখনকার বিহার, এখনকার ঝাড়খণ্ডের দিকে। তাই তার পক্ষে নিয়মিত দেশে যাওয়া সম্ভব ছিল না। 1 মাস 1.5 মাস, কখনো আরও দেরি করে দেশে যেত। কয়েকদিন সেখানে থেকেই আবার ফিরে আসতো। একবার দেশে গিয়ে সে পড়ে গেল দেশওয়ালি মা, বাবা ও আত্মীয় স্বজনদের খপ্পরে। তাঁরা এর মধ্যে পঙ্কজের বিয়ের জন্য একটি মেয়ে রেডি করে রেখেছেন। তাকেই বিয়ে করতে হবে বলে সকলে মিলে তাকে চেপে চুপে ধরল। পঙ্কজ গুরুর নিষেধের কথা ভেবে প্রথমটা ভালোই বাধা দিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্মিলিত প্রেসারে বিয়ে করতে বাধ্য হলো। বিয়ের পরে কলকাতায় ফিরে কদিন সে ভয়ে লজ্জায় আশ্রমের দিকে আসলই না। একদিন গুরু মহারাজ প্রবচন দিতে দিতে থেমে গেলেন। আমাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, পঙ্কজকে দেখছি না, পঙ্কজ কি দেশ থেকে ফেরেনি এখনো? আমাদের মধ্যে একটি ছেলে ছিল সুনীল,
তার পালোয়ানের মতো বডি ছিল বলে আমরা তাকে পালোয়ান সুনীল বলে ডাকতাম। সুনীল ছিল পঙ্কজের দেশওয়ালি ভাই, সে সব জানত, তার কাছ থেকে আমরাও জেনেছিলাম। কিন্তু পাছে গুরু বাবা রুষ্ট হন, তার জন্য সুনীল উঠে দাঁড়িয়ে সংক্ষেপে শুধু বলল, ফিরেছে বাবা। তখন বাবা জিজ্ঞাসা করলেন, তাহলে সে আসছে না কেন? সুনীল মাথা চুলকে বলল, ঠিক জানি না বাবা। বাবা আর কথা বাড়ালেন না, পঙ্কজকে ধরে নিয়ে আসার জন্য আদেশ দিয়ে আবার প্রবচন আরম্ভ করলেন। দিন 2 পরে ছিল ছুটির দিন। সকালে গুরু বাবা প্রবচন দেবেন। পালোয়ান সুনীল ধরে বেঁধে পঙ্কজকে নিয়ে চলে এলো আশ্রমে। পঙ্কজ কিছুতেই আসতে চাইছিল না, কিন্তু গুরু স্বয়ং তার খোঁজ করছেন শুনে না এসে পারেনি। প্রবচন কক্ষের শেষ প্রান্তে দেওয়ালের দিকে এক কোণে মুখ লুকিয়ে সে বসেছিল, কিন্তু গুরু মহারাজের সব দিকে নজর। পঙ্কজকে দেখেই বজ্র গর্জন করে বলে উঠলেন, এই হতভাগা, এই বদমাস, এদিকে আয়, উঠে আয় আমার কাছে। পঙ্কজ উঠে এসে গুরু বাবার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। গুরু মহারাজের চোখে তখন আগুন ছুটছে। হাতের কাছে রাখা বেতটা নাচিয়ে বললেন, তোকে যে বলেছিলাম বিয়ে করবি না, করলি কেন? অন্তর্যামী আমাদের গুরু বাবা। আমরা কেঁপে উঠলাম। বাবা পঙ্কজকে ছেড়ে এবার সুনীলের দিকে ঘুরে গেলেন, গলা তুলে বললেন, এই আর একটা, ভেবেছিস আমার চোখে ধুলো দিবি? তুই তো সব জানতিস, সেদিন ও কথা বললি কেন? ঠিক জানি না বাবা। জম নিয়মের দ্বিতীয় পয়েন্টটা কি শিখিয়েছিলাম তোদের? ভয়ে মুখ শুকিয়ে গেল সুনীলের। উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, সত্য, সদা সর্বদা সত্য ভাষণ করিবে। তবে মিথ্যে কথা বললি কেন? বন্ধুপ্রীতি, হ্যাঁ? গুরু কেউ নয়, বন্ধুই সব। বন্ধুকে তুই বাঁচাতে পারবি? গুরু বাবা বেতটা বাতাসে দুবার সাঁই সাঁই করে ঘুরিয়ে বললেন, মেরে তোর ছাল খুলে নেব, দাঁড়া। বাবা বলে বিকট চিৎকার করে সুনীল হাত জোর করে বলল, বাবা আমার অন্যায় হয়েছে, আমি আর কখনো মিথ্যে কথা বলবো না। গুরু মহারাজ ব্যঙ্গ করে বলে উঠলেন, ব্যাস, বন্ধুপ্রীতি শেষ? আপনি বাঁচলে বাপের নাম, কি বল? দেশওয়ালি ভাইয়ের দুর্দশা দেখে পঙ্কজ ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে পড়ে গেল গুরু মহারাজের পায়ের ওপর। গুরু বাবার সঙ্গে সঙ্গে পা টেনে নিয়ে বললেন, এই সরে যা, তোর সঙ্গে আমার সম্পর্ক নেই। তোর এত বড় স্পর্ধা, গুরু বাক্য লঙ্ঘন করিস। তোদের বারবার বলেছি না, গুরু বাক্য অমান্য করতে নেই। গুরু রুষ্ট হলে স্বয়ং ভগবানও তোদের বাঁচাতে পারবে না রে গাধা। বল শিগগির, বিয়ে করলি কেন? পঙ্কজ কোনো রকমে বলল, সকলে মিলে এমন করে ধরল, বিশ্বাস করো আমি বিয়ে করতে চাইনি বাবা। এই খবরদার, আমাকে বাবা বলবি না। গুরু বাবা নিষ্ঠুরের মতো অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, বললেন, তুই এখান থেকে যা, একেবারে বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। ইয়াং ছেলে, রক্ত টকবাক করে ফুটছে, বুড়ো বাপের কথা শুনবে কেন? লাফিয়ে পড়ে বিয়ে করে এখন বলছে আমি বিয়ে করতে চাইনি বাবা। মাথা গরম করে দেয়। গুরু বাবা আমাদের অর্ডার দিলেন, ইডিয়েটটাকে নিয়ে এখান থেকে যা। ওকে দেখে আমার গা জ্বলছে। গুরু বাবার মেজাজ দেখে আর আমরা তাকে ঘাটালাম না। পঙ্কজকে পাশের ঘরে সরিয়ে নিয়ে গেলাম। পঙ্কজ তখনও থরথর করে কাঁপছে। আমরা তাকে সাবধান করে দিলাম, সে এখন ভুলেও যেন গুরু মহারাজের কাছে না যায়। গুরু মহাত্মাদের রাগ হলো জলের দাগ, একটু পরেই আপনি শান্ত হয়ে যাবেন, ঠিক ডেকে নেবেন পঙ্কজকে। মহা পাপী তাপী শরণাগত হয়ে উতরে যাচ্ছে। পঙ্কজের অপরাধ তাদের কাছে কিছুই না, ঠিক মাফ হয়ে যাবে তার। এরই মধ্যে খুব করে নাম জপ করুক, মনে মনে গুরুর পা দুটো জড়িয়ে ধরে পড়ে থাকুক। স্বামী তীর্থানন্দ এতটা বলে তারপর থেমে গেলেন। চায়ের প্লেটটা সরিয়ে বেসিনে এঁটো হাতটা ধুয়ে এলেন। পকেট থেকে রুমাল বের করে হাত মুছতে মুছতে কান খাড়া করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আজও কি তোমাদের জলের ট্যাঙ্ক ওভারফ্লো করেছে? লেখক শুভমানসবাবু লজ্জিতভাবে সাই দিয়ে বলেন, যার পাম্প নেভানোর কথা নেভাতে ভুলে গিয়েছেন, জল পড়ার শব্দ হচ্ছে, এবার নেভাবেন। স্বামী তীর্থানন্দ ও বলে মৃদু হেসে আবার সোফায় এসে ভারী সুন্দর একটা কথা বললেন, তোমাদের ফ্ল্যাটের জলের ট্যাঙ্ক সবসময় ওভারফ্লো করে না, কিন্তু আমাদের গুরু মহারাজের কৃপা ট্যাঙ্ক সবসময় ওভারফ্লো করছে। জানো কি যে অসম্ভব ভালোবাসার শক্তি এদের, কল্পনা করতে পারবে না। ঢেউয়ের মতো যতই তর্জন গর্জন তার তটেই, বুকে ক্ষমার অপার ভূখণ্ড নিয়ে বসে আছেন। সব অ্যাক্টিং, বুঝলে, সব অ্যাক্টিং। স্বামীজি আবার মাতৃনাম স্মরণ করে শুরু করলেন। 7 দিন কেটে গেল, কিন্তু গুরু মহারাজের হৃদয় আর টলল না। একবারের জন্যেও মুখে আনলেন না পঙ্কজের নাম।
বাবা কি তার কথা ভুলেই গেলেন, নাকি তার অপরাধের প্রায়শ্চিত্তের জন্য তাকে আরও সময় দিচ্ছেন? কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের তখন জানাই ছিল না পঙ্কজের অপরাধের ক্ষতটা কত গভীর। নেহাত প্রায়শ্চিত্ত দিয়ে তার নিরাময় সম্ভব নয়। এদিকে রোজই অফিস থেকে আশ্রমে চলে আসে পঙ্কজ, মুখ শুকনো করে বসে থাকে পাশের ঘরে, কিন্তু গুরুর ডাক তার আর আসে না। এই রকম আরও 3 দিন চলার পর জন্মাষ্টমীর দিন সন্ধ্যায় প্রবচন দিতে বসে গুরু মহারাজের কি খেয়াল হলো, বলে উঠলেন, আজকের দিনটা অত্যন্ত পবিত্র দিন। তোমরা জানো তারক ব্রহ্ম স্বয়ং শ্রীকৃষ্ণ এই দিনে ধরাতলে অবতীর্ণ হয়েছিলেন। তাই জন্মগ্রহণের পক্ষে আজকের দিনটা বড়ই প্রশস্ত এবং উপযুক্ত। গুরু বাবা থামলেন, তারপর আমাদের মুখগুলো ভালো করে দেখে নিয়ে আবার বললেন, কিন্তু ঘটনাটা হলো, জন্মের আগে মৃত্যু নামক এক বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষকে যেতে হয়। আজ তোমাদের কাছে সেই মৃত্যুরই রহস্য উন্মোচন করব। যে মৃত্যুর ভয়ে জগৎ কাতর, তার আসল রূপটা তোমরা দেখবে এখন। প্র্যাকটিক্যাল দেব। তোমাদের মধ্যে কে রাজি আছো, এগিয়ে এসো। মৃত্যুর বলে কথা, আমাদের সকলের মধ্যে অস্বস্তি শুরু হয়ে গেল। ওর মুখের দিকে তাকাচ্ছি, সাহস করে কেউ এগিয়ে যাচ্ছি না। গুরু মহারাজ আমাদের মনের ভাব বুঝলেন, একটু চুপ করে থেকে নিজেই পাশের ঘর থেকে পঙ্কজকে ডেকে আনতে বললেন। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, পাথর চলেছে। গুরু মহারাজের মনে পড়েছে পঙ্কজের কথা, ছেলেটা বেঁচে গেল। গুরুর আদেশে ঘরে এলো পঙ্কজ। তারও ধরে যেন প্রাণ ফিরে এসছে এতদিনে। আমরা সামনের জায়গাটা খালি করে দিয়েছিলাম। উৎসাহের সঙ্গে সে সেখানে গিয়ে বসলো, দুটি হাত বুকে জড়ো করে রেখেছে, বাবা বাবা বলে বিড়বিড় করছে। গুরু মহারাজ তাঁকে ডেকে আনলেও দেখলাম এখনও তার রাগ যায়নি পঙ্কজের উপর। আগুনের দৃষ্টিতে তার দিকে চেয়ে কর্কশ গলায় বলে উঠলেন, বাবা, পদ্মাসনে বস, ত্রিকুটিতে মন রেখে ইষ্টমন্ত্র জপ কর। পঙ্কজ চোখ বুজে স্থির হয়ে বসল। কয়েক মিনিট গেল। তারপর গুরু মহারাজ হাত বাড়িয়ে তাঁর লাঠিটা দিয়ে পঙ্কজের শরীর স্পর্শ করতেই কাঁপতে কাঁপতে সে মুখ থুবড়ে পড়ল, একেবারে অজ্ঞান। ঘরের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেল। বাবা হাত তুলে আমাদের শান্ত করে বললেন, প্রাণই বলো আর মৃত্যুই বলো, সবই হচ্ছে বাতাসের খেলা। বাতাসটা আছে বলেই বেলুনের মতো আকার নিয়ে জীবনটা আছে। বাতাস বের করে দিলেই বেলুন আস্তে আস্তে চুপসে যাবে। আমি পঙ্কজের শরীর থেকে কয়েকটা বাতাস শুধু বের করে নিয়েছি। প্রাণ বাতাসটা এখনো রয়ে গিয়েছে, ফলে ও এখনো বেঁচে আছে। প্রাণটা স্তম্ভিত অবস্থায় আছে। এই যা। বলতে বলতে গুরু বাবা প্রবচন মঞ্চ থেকে লাঠিটা বাড়িয়ে পঙ্কজকে আবার একবার স্পর্শ করে দিলেন। সঙ্গে সঙ্গে পঙ্কজের শরীরটা তীব্রভাবে একবার ঝাঁকুনি খেয়ে স্থির হয়ে গেল। আমাদের বুক ধকধক করে উঠল। গুরু বাবা আমাদের তীক্ষ্ণ চোখে নজর করছিলেন। লাঠিটা রেখে পাশ বালিশটা কোলে তুলে আরাম করে বসে আমাদের বললেন, দেখ তো এর কি হলো? তোমাদের মধ্যে ডাক্তার কেউ আছে নাকি? হ্যাঁ, আমাদের মধ্যে একজন ডাক্তার সবসময় থাকেন, ডাক্তার রঘুনাথ। বাবা অন্ত প্রাণ মানুষটি, তেমনই সুমিষ্ট ব্যবহার। বয়সে তিনি গুরু মহারাজের চেয়ে একটু বড়ই ছিলেন, কিন্তু তার মতো ভক্ত দুটি ছিল না। বাবাও তাকে সম্মান দিয়ে সবসময় আপনি করে কথা বলতেন। বুকে হাত জড়ো করে অত্যন্ত বিনীত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন রঘুনাথ। অন্তর্যামী বাবা রহস্য করে বললেন, ও ডাক্তারবাবু আছেন? বাহ, ভালোই হলো, আমি দেখতে পাইনি ডাক্তারবাবুকে। হা হা। ডাক্তার রঘুনাথের চোখ ছলছল করে উঠল। বললেন, তোমার দয়া বাবা। স্বামী তীর্থানন্দ থামলেন। লেখক শুভমানস ঘোষের দিকে চেয়ে বললেন, দেখো, বড় বড় সাধক, বড় বড় গুরুর সান্নিধ্য আকুতি থাকলেই পাওয়া যায়, কিন্তু সত্যিকারের একজন সজ্জন ভক্তের সংস্পর্শ অনেক ভাগ্যেই মেলে। আমাদের ডাক্তার রঘুনাথ ছিলেন 100% খাঁটি ভক্ত। বাবাকে খুশি করার জন্য বাবার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলতেন। গুরুর কথা মতো চললে মানুষ একদিন গুরুর মতোই হয়ে যায়, এমনকি তার চেহারা পর্যন্ত গুরুর আকার নিতে থাকে। আমরা নিজের চোখে দেখেছি। বাবা বলে ভুল করে নতুন ভক্তরা অনেকেই ডাক্তার রঘুনাথের গলায় মালা পরিয়ে দিয়েছেন। এই বয়সে পৌঁছে গুরু বাবার জন্য যতটা মন খারাপ হয়, ডাক্তার রঘুনাথের মতো ভক্তদের জন্য তার চেয়ে কম মন খারাপ হয় না। জানো, একটু ভাবলেই অবাক লাগে। গুরু বাবার পদতলে বসে সকলে মিলে কি অলৌকিক সুন্দর একটা জীবন আমরা কাটিয়েছিলাম। স্বামী তীর্থানন্দ এরপর চুপ করলেন। অনেকক্ষণ ওভারফ্লো হয়ে যাওয়ার পর একটু আগে লেখক শুভমানস বাবুদের পাম্পটা বন্ধ হয়েছে। জল পড়ার শব্দ বন্ধ হতেই চারপাশটা অদ্ভুত রকম থমথমে আর শান্ত হয়ে এসছে।
বাইরের প্রশান্তির সঙ্গে স্বামী তীর্থানন্দের মুখের প্রশান্তি মিলে মিশে গিয়েছে। লেখক তখন বুক ভরে শ্বাস টেনে নিয়ে প্রশ্ন করলেন, তারপর? স্বামী তীর্থানন্দ কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবেগকে সংযত করে আবার ঘটনায় ফিরলেন। গুরু মহারাজের নির্দেশ মতো ডাক্তার রঘুনাথ এগিয়ে গেলেন পঙ্কজের কাছে। তারপর ভালো করে তার হাতের নাড়ি, গলার নাড়ি, বুক পরীক্ষা করে জানিয়ে দিলেন পঙ্কজের মৃত্যু হয়েছে। তার শরীরে প্রাণের কোনোই লক্ষণ অবশিষ্ট নেই, মরে গিয়েছে। গুরু বাবা আবার রহস্য করে বললেন, ডাক্তারবাবু ঠিক বলছেন তো? আপনার পরীক্ষায় কোনোই ভুল হয়নি তো? ডাক্তার রঘুনাথ মাথা দুপাশে দোলালেন। না বাবা। গুরু বাবার মুখটা থমথম করে উঠল। বললেন, তাহলে তো সব গোলমাল হয়ে গেল। বিপদ বাঁধিয়ে ফেললাম দেখছি। মরেই গেল ছেলেটা, নতুন করে বিয়ে করেছে। ছিছি। প্রবচন কক্ষে তখন পিন পড়লেও শোনা যায়। আমরা মেরুদণ্ড টান টান করে বসে আছি। গুরু বাবা আমাদের মুখগুলো ভালো করে দেখে ডাক্তার রঘুনাথকে বসতে বলে তাকালেন পালোয়ান সুনীলের দিকে। ভয়ে আতঙ্কে সুনীলের চোখ ঠেলে বেরিয়েছে। পঙ্কজের মৃতদেহের দিকে চেয়ে কাঠ হয়ে বসে আছে। গুরু মহারাজ তাকে বললেন, সুনীল কি বলে? সুনীল ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। সে বলল, বাবা। গুরু মহারাজ তাকে বললেন, তুই বল, তোর বন্ধুকে নিয়ে কি করা যায় এখন? সুনীল শ্বাস চেপে বলল, ওকে বাঁচিয়ে দাও বাবা। গুরু মহারাজ বললেন, অসম্ভব। মৃত মানুষকে কখনো বাঁচানো যায়? আমাদের ডাক্তারবাবুকে জিজ্ঞাসা কর না। পালোয়ান সুনীল ভেঙে পড়ল। পঙ্কজ মরে গেলে আমি দেশে মুখ দেখাবো কি করে বাবা? আমাকেই তো সকলে ধরবে। গুরু মহারাজ বললেন, আমাকে এসব শুনিয়ে কি হবে? বন্ধুর ওপর তোর যখন এত টান, তখন আমাকে আটকালি না কেন? যা যা, ওকে নিয়ে যা এখান থেকে। আমরা শিউরে উঠলাম। সুনীল বাবা বলে বিকট চিৎকার করে বলল, কোথায় নিয়ে যাব পঙ্কজকে? ও তো মারা গিয়েছে বাবা। গুরু মহারাজ বললেন, কি জ্বালা, তাও বলে দিতে হবে? বাবা গলা তুললেন, শ্মশানে নিয়ে যা। একটু পরে মাছি আসবে, গন্ধ ছাড়বে। নিয়ে যা, নিয়ে যা। হাইজিন পড়িসনি? ডেড বডি বেশিক্ষণ ঘরে রাখতে নেই। জন্মাষ্টমীর দিন এ কি অনাসৃষ্টির কাণ্ড! না, এ সুনীলের কাজ নয়। এবার আমরা সকলে মিলে হৈ হৈ করে উঠলাম। পঙ্কজকে বাঁচিয়ে দেওয়ার জন্য সমবেতভাবে কাকুতি মিনতি জানাতে লাগলাম গুরু মহারাজকে। কিন্তু তিনি সেই এক কথা, মরেই যখন গিয়েছে ছেলেটা, তার কিছুই করার নেই। সর্বনাশ! গুরু বাবা আমাদের হাতে দড়ি না পরিয়ে ছাড়বেন না দেখছি। না না, তোদের ভয় নেই। গুরু বাবা আমাদের মনের ভাব টের পেয়ে গেলেন। অভয় দিয়ে বলেন, এখানে ডাক্তারবাবু আছেন, তিনি ডেথ সার্টিফিকেট লিখে দিলে পুলিশের কিছুই করার থাকবে না। কিন্তু তা বললে কি হয়? আমরা পিড়াপিড়ি করতে লাগলাম বাবাকে। আমাদের সম্মিলিত চাপের মুখে বেশ কিছুক্ষণ ল্যাচে খেলিয়ে, আমাদের অসহ্য টেনশনে ভুগিয়ে অবশেষে ভাবান্তর হলো গুরু মহারাজের। একটু ভেবে বললেন, ঠিক আছে, তোরা যখন সকলে মিলে বলছিস, দেখি কি করা যায়। এই বলে গুরু বাবা ডাক্তার রঘুনাথকে ডেকে নিয়ে পঙ্কজের উপর আবার তার লাঠির খেল শুরু করে দিলেন। তার লাঠির স্পর্শে একটু একটু করে চেতনা ফিরতে লাগলো পঙ্কজের। ডাক্তার রঘুনাথ তাকে চেপে ধরে রাখলেন। পাক্কা 10 মিনিট পরে জ্ঞান ফিরে এলো পঙ্কজের। চোখের পাতা নাড়তে লাগলো। আরে, ছেলেটা তাকায় যে রে! গুরু মহারাজ যেন আকাশ থেকে পড়লেন। এই যে দেখলাম মরে গিয়েছে। ভক্তবৃন্দ বাবা বলে চিৎকার করে আনন্দে ফেটে পড়ল। বাবা মুচকি হেসে বললেন, আর চিন্তা নেই, ওকে পাশের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। তারপর একটু গরম দুধ খাইয়ে গাড়ি করে সোজা বাড়ি পাঠিয়ে দাও। কিন্তু খুব সাবধান, ওর শরীর এখন দুর্বল। পাক্কা 48 ঘন্টা ওর রেস্টের প্রয়োজন। এর অন্যথা যেন না হয়। স্বামী তীর্থানন্দ এরপর থামলেন। তিনি দেখছেন লেখক শুভমানসবাবুকে। প্রশ্ন করলেন, কি বুঝলে? লেখক ভাবলেন আবার তাঁকে প্রশ্ন কেন, লজ্জা করছিল তার। তবু আরেকবার ট্রাই নিলেন। তিনি বললেন, বুঝলাম, পঙ্কজ ভাই গুরু মহারাজের মানা না শুনে বিয়ে করেছিল বলে তিনি তাকে শাস্তি দিলেন। তখন তীর্থানন্দজি বললেন, খুবই সহজ সরল ব্যাখ্যা। গুরু মহারাজের বদলে সেখানে তুমি বা আমি থাকলে তা বলা যেত, কিন্তু এর শিকড় ছিল অনেক গভীরে, বুঝলে? দিন 7 পরেই সেটা বুঝলাম। তীর্থানন্দ তখন উপসংহার টানলেন। ততদিনে পুরো ফিট হয়ে গেছে পঙ্কজ। সেদিন সে প্রথম এসেছে গুরুর কাছে। গুরু মহারাজ সেদিন সকাল থেকে খুশির মেজাজে, স্নিগ্ধ প্রসন্ন চিত্তে বিরাজ করছেন। সকলের সঙ্গে মধুঝরা কণ্ঠে কথা বলছেন। প্রবচন মঞ্চে বসেই নিজেই ডেকে নিলেন পঙ্কজকে। জিজ্ঞাসা করলেন, কিরে পঙ্কজ, কেমন বোধ করছিস এখন? আমরা বুঝলাম পঙ্কজের উপর রাগ অভিমান চলে গিয়েছে বাবার। আবেগে গলা বুঝে এলো পঙ্কজের। বলল,
ভালো আছি বাবা, খুব ভালো আছি। যেন নতুন একটা জীবন পেয়েছি বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? কিরকম কিরকম? বুঝিয়ে বল, কিরকম নতুন জীবন? জিজ্ঞাসা করলেন গুরু বাবা। পঙ্কজ উত্তর দিল, আগে একটুতেই হাঁপিয়ে পড়তাম, দুটো সিঁড়ি ভাঙতেই বেদম হয়ে যেতাম। এখন দেখছি বুক তুলোর মতো হালকা, দৌড়তে পর্যন্ত পারছি। বুকের মধ্যে হৃৎপিণ্ড বলে কিছু আছে, টেরই পাচ্ছি না। বাহ, তাহলে তো তোর সব সমস্যাই মিটে গেল, আর হার্ট অ্যাটাক করবে না তোর, বল। গুরু মহারাজ আমাদের স্তম্ভিত করে দিয়ে বললেন, জন্মাষ্টমীর দিন তোর হার্ট অ্যাটাকই হয়েছিল। ডাক্তারবাবু ছিলেন বলে এই যাত্রায় তুই বেঁচে গেলি। ডাক্তার রঘুনাথ উঠে দাঁড়ালেন, হাত জোর করে মাথা নাড়িয়ে বললেন, এ কি বলছো বাবা? তুমি তো বাঁচালে পঙ্কজকে, আমি কেউ না, কিছু না। গুরু মহারাজ তখন মিটিমিটি করে হাসছেন, বললেন, আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। ডাক্তার রঘুনাথের গলা ধরে এলো, একঘর লোককে রীতিমতো চমকে দিয়ে। এরপর তিনি আসল রহস্যটা ফাঁস করলেন, জানালেন, এইবার তিনি বেশ বুঝতে পারছেন গুরু বাবা কেন বারবার পঙ্কজকে বিয়ে করতে বারণ করেছিলেন। আসলে বিয়ের পরই হার্ট অ্যাটাকে মৃত্যু অবধারিত ছিল ওর। জন্মাষ্টমীর দিনই ওর মৃত্যু যোগ ছিল। গুরু মহারাজ তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন। গুরুদেবের মুখের ভাব বদলে গেল। গম্ভীরভাবে তিনি বললেন, বাঁচাতে ওকে আমি পারিনি, নিয়তির লিখনে ওর মৃত্যুই হয়েছিল সেই দিন। মৃত্যুর ডেমনস্ট্রেশনটা স্রেফ একটা অ্যাক্টিং ছিল আমার। প্রবচন কক্ষে গুঞ্জন শুরু হয়ে গেল। আমরা বড় বড় চোখে পঙ্কজকে দেখতে লাগলাম। ওর যদি মৃত্যুই হয়ে থাকে, তাহলে কোন পঙ্কজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে? পঙ্কজের প্রেতাত্মা। গুরু বাবা আমাদের মনের কথা পড়ে ফেললেন, আমাদের সব সংশয় দূর করে দিয়ে বললেন, এখানে যে দাঁড়িয়ে আছে সে হলো পঙ্কজের পরের জন্মের পঙ্কজ। না বলে বিয়েটা করে সে বাবাকে মহা বিপদে ফেলে দিয়েছিল। কি কষ্টেই যে তাকে গোটা ব্যাপারটা ম্যানেজ করতে হয়েছিল একমাত্র তিনিই জানেন। এই বলে গুরু বাবা মিষ্টি হেসে দুহাত বাড়িয়ে দিলেন পঙ্কজের দিকে, মধুর স্বরে বলেন, জন্মাষ্টমীর খুব ভালো দিনে তুই জন্মেছিস। তুই আমার দুধের ছেলে, আয় আমার কোলে আয়। তোকে অনেক বকেছি, কথা বলিনি, কষ্ট দিয়েছি, একটু আদর করি তোকে, বুকটা জুড়িয়ে যাক। বোকা ছেলে, গুরুর আদেশ অমান্য করলে গুরুকেও যে কিরকম বিপদে ফেলা হয় তা তো দেখলি। পঙ্কজ অভিভূত হলো, পাগলের মতো ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার অন্যায় হয়েছে বাবা, আমার অন্যায় হয়েছে। গুরু মহারাজ পঙ্কজের পিঠে হাত বুলিয়ে আদর করতে করতে বলেন, বিয়ে করে একটা মেয়ে বিধবা হয়ে যাক, এটা কি ভালো কথা রে? তাই শুধু তোর কথা ভেবে নয়, একটা নিরীহ মেয়ের কথা ভেবেও তোকে বিয়ে করতে বারণ করেছিলাম। তোর হার্টের কন্ডিশন যে একেবারেই ভালো ছিল না বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার কথা শুনিনি, তোমাকে কষ্ট দিয়েছি, ভুল করেছি, মহা ভুল, আর হবে না। জীবনে আর কখনো তোমার কথার অবাধ্য হব না। দেখো। পঙ্কজ গুরু মহারাজের বুকে মুখ গুঁজে শিশুর মতো অঝরে কাঁদতে লাগলো। আমরাও কাঁদতে লাগলাম। এক অলৌকিক আনন্দের ভূখণ্ডে এক হয়ে একঘর লোক আমরা নাচতে লাগলাম। গুরু বাবার নামে ঘন ঘন জয়ধ্বনি দিতে লাগলাম। কাহিনী সেদিন সেখানেই শেষ। স্বামী তীর্থানন্দ উঠে পড়লেন। কথায় কথায় তখন অনেক রাত হয়েছে। বাইরের রাস্তায় লোক চলাচলও কমে এসছে। সোফা থেকে ঝোলাটা তুলে চলি বলে স্বামীজি থেমে গেলেন। লেখক শুভমানস বাবুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, দেখো গুরুর কি পাওয়ার দেখো। শিষ্যর কল্যাণের জন্য তিনি কি করেন একবার ভাবো। কি অভাবনীয় অসাধ্য সাধন তিনি করতে পারেন, ভাবলেও গায়ে কাঁটা দেয়। অথচ কি? লেখক ধরিয়ে দিলেন তীর্থানন্দজিকে, যে গুরু আমাদের মঙ্গলের জন্য সৃষ্টি শৃঙ্খলা পর্যন্ত নাড়িয়ে দিতে পারেন, তার জন্য আমরা কি করি, কতটুকু করি? তার কথা ঠিকঠাক শুনে চলি কি? গুরুকে খুশি করে তার যথার্থ সেবা করার বদলে আমরা শুধু নিজেদেরই নিয়েই পড়ে থাকি, ভুলের পর ভুল করি, জন্মান্তরে রক্তাক্ত সমুদ্রে বারবার জন্ম নিতে থাকি। একবারের জন্যেও গুরু তটের দিকে ফিরে চাই না, টেরও পাই না মা তটে বসে দুহাত বাড়িয়ে আমাদের জন্যেই বসে আছেন। মূর্খ আমরা। স্বামী তীর্থানন্দের চোখ ভরে উঠল জলে। অপরাধীর মতো মাথা নিচু করে দরজা ঠেলে চলে গেলেন। আর লেখক শুভমানস ঘোষ স্তব্ধ হয়ে বসে রইলেন। বাইরে তখন রাত নামছিল। এর মধ্যেই একদিন রাস্তায় লেখক শুভমানস ঘোষের সঙ্গে দেখা হয়ে গেল স্বামী তীর্থানন্দের। হন হন করে কোথায় যেন যাচ্ছেন, বেশ ব্যস্ত। লেখককে দেখে তীর্থানন্দজি দাঁড়িয়ে পড়লেন। ভারী আন্তরিক হাসিতে মুখখানা ভরে গেল তাঁর। বললেন, আমার এক শিষ্যর বাড়ি যাচ্ছি,
তার মেয়ের মুখে ভাত, কলেজ মাস্টার, আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে, খুব করে যেতে বলেছে, তাই যাচ্ছি। লেখক তখন ও বলে পুরনো কথাটা পারলেন। বললেন, আপনার শেষের দিনের ঘটনাটা এখনো মাথায় ঘুরছে। এক্সিলেন্ট ঘটনা। গুরুদের কি অসম্ভব পাওয়ার তাই ভাবি। স্বামী তীর্থানন্দ মাথা নাড়লেন, বললেন, ঠিক বলেছ। আমার তো মাঝে মাঝে মনে হয় গুরুরা ভগবানের চেয়েও পাওয়ারফুল। তার উপর চোখ বুজে নির্ভর করতে হয়। বিশ্বাস এক চুল নড়লেই গেলে। তোমাকে বাবাজির কথা বলছিলাম না, কালা সাধু, যিনি আমার সঙ্গে কামাখ্যায় গিয়েছিলেন, মনে আছে? লেখক শুভমানসবাবু তখন ঘাড় নাড়িয়ে বললেন, হ্যাঁ। তীর্থানন্দজি বললেন, কালা সাধুর ঘটনাটা একদিন বলবো, তবে তার আগে আজ তোমাকে শোনাবো কালো দাদার একটা কাহিনী, আমার ছোটবেলার দেখা ঘটনা। কালো দাদা? লেখক তো অবাক। স্বামী তীর্থানন্দজি বললেন, হ্যাঁ, কালিকানন্দ অবধূত, তাকেই আমরা কালো দাদা বলতাম। লেখকের কৌতূহল হলো, কিন্তু তখন স্বামী তীর্থানন্দজি তাই তিনি দাঁড়ালেন না। সন্ধেয় লেখকের বাড়ি যাবেন বলে কথা দিয়ে ফিরেও আবার কি ভেবে দাঁড়িয়ে গেলেন। লেখককে জিজ্ঞাসা করলেন, তোমার উদয় ঘোষ কেমন আছেন? লেখক শুভমানসবাবু মাথাটা নাড়লেন। তিনি বললেন, অনেকদিন দেখা হয়নি, ঠিক জানি না। তীর্থানন্দজি বললেন, খবর নাও, খবর নাও বলে তিনি একটা অদ্ভুত কথা বললেন, কাল ধ্যানে মায়ের মেসেজ পেয়েছি। তারপর থেকেই গ্যাঁটের পয়সা খরচ করে টেলিফোন বুথ থেকে 4 জনকে ফোন করেছি। সকলেই বলল ঠিক আছেন, বাকি তোমাদের ওই উদয়দা। আমার মনটা বড্ড কুগাইছে তাঁর জন্য। লেখক তখন বললেন, ধ্যানে মেসেজের কথা এর আগে একদিন বলেছিলেন, জিনিসটা ঠিক কি স্বামীজি? তিনি বললেন, ওসব গুহ্যতত্ত্ব বুঝবে না, সকলকে বলতে নেই। বলেও স্বামীজি বলে ফেললেন, পুজোয় বসে এক এক সময় এক এক রকম সিম্বল আসে, সেগুলো ডিকোড করে বুঝে যাই কোন শ্রেণীর লোক। তাদের তখন এক এক করে ফোন করতে আরম্ভ করি। আসল লোককে ধরতে পারলেই তার খবর জানা যায়। খবর না ঘটে থাকলে কি ঘটতে চলেছে তার একটা আগাম আভাস দিয়ে রাখি। লেখক তখন এই কথা শুনে অবাক। বললেন, কই, এই বিদ্যাটা আছে আপনার? এটা তো জানতাম না স্বামীজি। আপনিও প্রেডিকশন করতে পারেন? আশ্চর্য। স্বামী তীর্থানন্দ বললেন, আশ্চর্যের কি আছে? প্রেডিকশন তো জ্যোতিষীরাও করতে পারে। এ আর এমন কি নতুন কথা হলো? উদয়বাবুর সঙ্গে রিসেন্টলি পরিচয় হলেও উনি আমার মাথার চেম্বারে ঢুকে গিয়েছেন। রোগা রোগা চেহারার প্রৌঢ়র গ্রুপের সিম্বল পেয়েছি। ভুল হবে না। মায়ের কি ইচ্ছা জানি না, আজই যাবে, সন্ধ্যায় যাচ্ছি, খবর নিয়ে জানাবে, ঠিক আছে? লেখক বললেন, আচ্ছা। স্বামী তীর্থানন্দজি তখন চলে গেলেন। লেখক হাঁটতে হাঁটতে চলে গেলেন উদয়দার বাড়িতে। উদয়দা বাড়িতেই ছিলেন, ছেলে মেয়েদের পড়াচ্ছিলেন। বেরিয়ে এলেন। মুখখানা বাংলার পাঁচের মতো হয়ে আছে, গজগজ করছেন। অনেক পাপ করলেই তবেই লোকে মাস্টারমশাই হয়। বোকা হাঁদা গাধার দল, 14 বার করে বোঝাচ্ছি, হেঁড়ে মাথায় ঢোকার নাম করে না। লেখক দেখলেন, না, চিন্তার কোনো কারণ নেই, উদয়দা আছেন উদয়দাতেই। লেখক জিজ্ঞাসা করলেন, কেমন আছেন উদয়দা? লেখককে দেখে উদয়দার মুখের ভাঁজ খাঁজগুলো একটু সরল হলো। বললেন, কি ব্যাপার আপনি এই অবেলায়? লেখক শুভমানসবাবু বললেন, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যাই, আপনার একটা খোঁজ নিয়ে যাই। উদয়দা ব্যস্ত হলেন, বললেন, আসুন আসুন। লেখক বললেন, আজ আর আসবো না, তারা আছে, আপনি পড়ান। উদয়দা বললেন, রাখুন আপনার পড়ানো। তিনি ঝাঁঝিয়ে উঠলেন, সব মাথামোটার দল, এদের পড়ালেই বা কি, না পড়ালেই বা কি। লেখক বললেন, আজ থাক উদয়দা, আমার কাজ আছে, পরে একদিন আসবো। উদয়দা আর পিড়াপিড়ি করলেন না, লেখক চলে এলেন। স্বামী তীর্থানন্দ যেমন বলেছিলেন সেই মতো বিকেলে একটু তাড়াতাড়ি এসে গেলেন। বোধহয় সারাটা দিন ধকল গিয়েছে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। স্বামীজিকে বসিয়ে লেখক শুভমানসবাবু উঠে পড়লেন। তিনি তীর্থানন্দজিকে বললেন, চা ঠা খেয়ে একটু দম ছাড়ুন, তারপর কালো দাদার কাহিনী। কিন্তু লাভ হলো না। লেখক উঠতেই স্বামী তীর্থানন্দজি হাত আর মাথা দুটোই নাড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন, আজ একাদশী, তার নির্জলা উপবাস। কিছুই আজ তিনি দাঁতে কাটবেন না, গলায় ঢালবেন না। লেখক অবাক হলেন। তিনি বললেন, একাদশী? সকালেই তো দেখা হলো আপনার সঙ্গে, শিষ্যর বাড়িতে মুখে ভাতে যাচ্ছিলেন। লেখক শুভমানসবাবুর কথার ভিতরের কথাটা ধরে ফেললেন স্বামী তীর্থানন্দজি। বললেন, হ্যাঁ, মুখে ভাতে অ্যাটেন্ড করেছিলাম, সারাদিন তো ওখানেই ছিলাম। তারাও খাওয়ার জন্য ঝুলোঝুলি করছিল, কিন্তু খাইনি। গুরুর আদেশ বলে কথা, ও একেবারে ব্রহ্মবাক্য। এই বয়সে তার অন্যথা করে মিছিমিছি নিজের বিপদে ডেকে আনবো নাকি? শুনলে তো এর আগের দিনে আমাদের পঙ্কজ ভাইয়ের গল্প, একেবারে কাল ভরে উপবাস ভঙ্গ করব। লেখক শুভমানসবাবু এরপর চুপ করে গেলেন। কোথায় স্বামীজিরা আর কোথায় আমরা সাধারণ মানুষ?
24 ঘন্টা দূরে থাক, 2-3 ঘন্টা পেটে কিছু না পড়লেই আমরা চিঁ চিঁ করতে থাকি। লেখক হতাশভাবে ধপ করে বসে পড়লেন, চেয়ে রইলেন স্বামী তীর্থানন্দজির দিকে। তিনি বলেন, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি বলে তিনি সোফার উপর দুটো পা তুলে গুছিয়ে বসে মাতৃধ্বনি দিয়ে কালো দাদার কাহিনী শুরু করলেন। স্বামী তীর্থানন্দ বললেন, তন্ত্র সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে, কিন্তু ঘটনা হলো তন্ত্রের পথে যত দ্রুত ঈশ্বর লাভ হয় তেমন আর কিছুই নয়। তবে সে তন্ত্র হবে বিদ্যাতন্ত্র, ঈশ্বর লাভ ছাড়া তার আর কোনো লক্ষ্যই থাকবে না। তুমি একদিন মারণ উচাটন বশীকরণের কথা বলছিলে, এসবও তন্ত্র, তবে অবিদ্যার তন্ত্র। অবিদ্যাতন্ত্রের যারা চর্চা করেন তারা মূলত জাগতিক লাভের জন্যই করেন, কিন্তু এর পরিণতি হয় ভয়ঙ্কর। আমার নিজের চোখেই দেখা। তখন আমার বয়স অল্প। সামনে একটা অসাধারণ কাহিনী আসছে ভেবে লেখক শুভমানসবাবুর হতাশা একেবারে কেটে গেল। আসলে লেখক মনে করেন যে তিনি তন্ত্র বোঝেন না, মন্ত্র বোঝেন না, ওই একটা জিনিসই বোঝেন, কাহিনী। তার জন্য তপস্বী থেকে তস্কর সকলের কাছেই তাকে যেতে হয়, অথবা বাড়িতে ডেকে এনে তাঁদের পদতলে বসে শ্রদ্ধাভরে শুনতে হয় তাঁদের কথা। নত না হলে অমৃত বড় সুলভ নয় এই সংসারে। লেখক শুভমানসবাবু তাড়াতাড়ি কাছে ঘেঁষে এলেন স্বামী তীর্থানন্দজির, বললেন, আস্তে আস্তে রয়ে শয়ে আপনি আপনার মতো করে বলুন স্বামীজি। তখন ঘড়িতে সবে বিকেল 5:30। এত তাড়াতাড়ি স্বামী তীর্থানন্দ সাধারণত বসেন না। উপবাস বলেই আজ তার হাতে একটু অতিরিক্ত সময় বলেই আগে থেকেই বেরিয়ে আসতে পেরেছেন। লেখক শুভমানসবাবুর তো পোয়া বারো। কাহিনী গল্পের রসদ তিনি পাবেন, স্বামীজির অমৃত সঙ্গও পাবেন, একের ভেতর দুই। স্বামী তীর্থানন্দজি শুরু করলেন তার কাহিনী। আমার দারোগা বাবা তখন কলকাতায় বদলি হননি। আমরা শহরে আসিনি, গ্রামেই থাকতাম, যাকে বলে দেশ। বাবা চাকরির সঙ্গে সঙ্গে দেশের জমি জায়গা ও চাষাবাদ দেখতেন। তখনও আমার মা বেঁচে। আমার মা ছিলেন অত্যন্ত ভক্তিমতী মহিলা। সাধু সন্ন্যাসীদের অন্ধ ভক্ত বলতে গেলে তাঁদের সেবা করতে পারলে কৃতার্থ হয়ে যেতেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়িতে সন্ন্যাসীদের আনাগোনা। এইসব সন্ন্যাসীরা ছিলেন বিদ্যাতান্ত্রিক। তাঁদের শ্মশান সাধনা ছিল আবশ্যিক। ফলে প্রতি অমাবস্যার আগে বা পরে কেউ না কেউ চলে আসতেন আমাদের বাড়িতে। সন্ধে সন্ধে নাগাদ আসতেন, তারপর মাঝরাত নাগাদ শ্মশানে চলে যেতেন। শ্মশান ক্রিয়া করে ভোরে ফিরে আবার তারা যেখান থেকে এসেছিলেন সেইখানেই ফিরে যেতেন। আজ যে আমায় এই বেশে দেখছো, তা যতটা না মহাত্মার শরীরের কল্যাণে, তার চেয়ে বেশি এইসব সাধু মহারাজদের আশীর্বাদের ফলে। সন্ন্যাসীরা আমাদের বাড়িটা পছন্দ করতেন মূলত আমাদের শ্মশানের জন্য। বোলপুর থেকে বেশ ভিতরে অজয় নদীর তীরে ছিল আমাদের গ্রাম। এখন ইলেকট্রিক কারেন্ট এসছে, মোবাইল ফোনে টাওয়ার বসেছে, বোলপুর থেকে বাস সার্ভিস চালু হয়েছে বলে জানি, কিন্তু তখন যাকে বলে অজ গাঁ। সন্ধ্যের পর শিয়াল ডাকত, চোর ডাকাতের বেশ উৎপাত ছিল। একটু বৃষ্টিতেই পথ ঘাট একেবারে দুর্গম হয়ে যেত, কিন্তু সন্ন্যাসীদের রোখা যেত না। জল হোক ঝড় হোক, নাইট পুজোর টানে তারা বোলপুর থেকে হাঁটতে হাঁটতে ঠিক চলে আসতেন। একবারের কথা বেশ মনে আছে, তখন শীতকাল, রাত 7টা 7:30 হবে। আমরা ভাই বোনেরা বিছানায় লেপের তলায় ঢুকে গুলতানি করছি। হঠাৎ দরজায় খটখট শব্দ। বাবা দরজা খুলতেই ঘরে ঢুকে এলেন একজন মহারাজ। উঁচু লম্বা তাগড়া চেহারা, কালো কুচকুচে গায়ে রং, চোখগুলো ভাঁটার মতো, দেখলেই ভয় লেগে যায়। কিন্তু আমরা তাকে দেখে আনন্দে হৈ হৈ করে উঠলাম, কালো দাদা, কালো দাদা এসেছেন, কালো দাদা। কালো দাদার আসল নাম স্বামী কালিকানন্দ অবধূত। অন্যান্য সন্ন্যাসীদের আমরা মহারাজ বলে ডাকতাম, কিন্তু উনি এই ডাকটা পছন্দ করতেন না। আমাদের বলে দিয়েছিলেন কালো দাদা বলে ডাকতে। কালো দাদার বাইরের চেহারাটা ভয়ানক হলেও মনটা ছিল তার শিশুর মতো নরম, একেবারে সদানন্দ পুরুষ। তাই আমরা তাকে ভারী পছন্দ করতাম, বাড়িতে এলে ছাড়তেই চাইতাম না। কালো দাদারা তাদের গুরুদেবকে বড় মহারাজ বলতেন। কালো দাদা বড় মহারাজের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। দিনের পর দিন গুরু সেবা করেছেন, অনেক কাহিনী তার স্টকে ছিল। তাকে ঘিরে গোল হয়ে বসে ঘন্টার পর ঘন্টা আমরা সেই সব কাহিনী শুনতাম। গুরু প্রসঙ্গের মতো প্রসঙ্গ ইহলোকে নেই। এই রস যে আস্বাদন করেছে তার রক্ষা নেই, সর্বনাশটি হয়ে যায়। লেখক শুভমানসবাবু মাথা নেড়ে সাই দিয়ে বললেন, হ্যাঁ, মধুর সর্বনাশ। তীর্থানন্দজি টান টান হয়ে বসে গভীর মাতৃধ্বনি দিয়ে আবার কাহিনীতে ফিরলেন। কালো দাদাকে দেখে তো লেপটে ফেলে তারা আনন্দে লাফিয়ে উঠলেন। জীবনটা কেমন যেন পানসে হয়ে গিয়েছিল। কোনো কিছুতেই আনন্দ বা বৈচিত্র্য পাচ্ছিলেন না। এইবার মজা আসবে।
এই শীতে কালো দাদার গায়ে আলখাল্লার উপর প্লেন চাদর, কাঁধে শতচ্ছিন্ন একটা কাপড়ের পিঠ মোটা ঝোলা। সেটা আলাদা করে সরিয়ে রেখে চেয়ার টেনে বসে বাবার দিকে তাকালেন। বললেন, বলুন, আপনারা সব কেমন আছেন বিষ্ণুদা? তার বাবা বললেন, আপনার বড় মহারাজের আশীর্বাদে ভালোই আছি দাদা। বাবা কালো দাদাকে প্রণাম করে বললেন, আপনি কোথা থেকে আসছেন এখন? তারপর টপাটপ বিছানা থেকে নেমে কালো দাদাকে প্রণাম ঠুকে তাঁকে ঘিরে দাঁড়ালেন। কাল টিপে আদর করে দিয়ে বললেন, দিল্লি গিয়েছিলাম, কাল অমাবস্যা গিয়েছে, ট্রেনে ছিলাম বলে কাজ করা হয়নি, ভাবছি আজ রাতে এখানেই কাজ সারব। কালো দাদার মুখেই তাঁরা শুনেছেন, অমাবস্যার দিন অমাবস্যার শ্মশান ক্রিয়া করার জন্য 3 দিন সময় থাকে। কোনো কারণে অমাবস্যায় কাজ করা সম্ভব না হলে তার আগে বা পরে কোনো দিন কাজ করে নিতে হয়। এর অন্যথা হলে বড় মহারাজের কঠোর বিধানে তাকে 3 দিন নির্জলা উপবাস করতে হয়। যাই হোক, মা তখন রান্নাঘরে ছিলেন। কালো দাদার সাড়া পেয়ে ছুটে এলেন। খুশিতে মুখ উজ্জ্বল তাঁর। তাকে প্রণাম করে বললেন, দাদা, এবার কিন্তু 2 দিন থেকে যেতে হবে আমাদের বাড়িতে। কালো দাদা মাথা নাড়লেন, বললেন, না দিদি, কালই কলকাতায় বড় মহারাজের সঙ্গে দেখা করতে হবে, সেই রকমই আদেশ আছে আমার উপর। নাইট পুজো করেই সকাল সকাল বেরিয়ে যাব। এবারের মতো আমায় ছেড়ে দিন, কিছু মনে করবেন না। মায়ের মুখটা ভার হয়ে গেল। একটু কথাবার্তা বলে চলে গেলেন কাজে। কালো দাদা উঠে পড়লেন। এখন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, পুজো পাঠ করবেন, তারপর সামান্য খেয়ে প্রস্তুত হবেন যাত্রার জন্য। সারা রাত পুজো করে ভোরে ফিরে টিফিন করে কলকাতায় স্টার্ট করবেন। আমাদের মন খারাপ হয়ে গেল। কালো দাদাকে যাও বা এতদিন পরে পাওয়া গেল, মন ভরল না, গল্পই হলো না। ঘণ্টাখানেক পরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর ভোর ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই শুনি কালো দাদার গলা। আমি বিছানা থেকে তরাক করে নেমে পড়লাম। ঠান্ডায় হি হি করে কাঁপছিলাম, কিন্তু কি যে কালো দাদার আকর্ষণ! ছুটছিলাম পাশের ঘরে। গিয়ে দেখি কালো দাদা শ্মশান থেকে ফিরে এসেছেন, স্নান-টানও কমপ্লিট। বাবার সঙ্গে বসে কি নিয়ে যেন উত্তেজিতভাবে আলোচনা করছেন। মাও আছেন ঘরে। উদ্বেগে মুখখানা শুকিয়ে গিয়েছে তার। কিছু একটা হয়েছে, সন্দেহ নেই, গুরুতর ব্যাপার। আরে, গায়ে চাদর দে, চাদর দে! মা আমাকে দেখে হাঁ করে উঠলেন, কি ঠান্ডা আজ, ওফ! আমি আলনা থেকে বাবার একটা চাদর গায়ে টেনে নিয়ে কালো দাদার দিকে চেয়ে হাসলাম। তোমার পুজো হলো কালো দাদা? কালো দাদা সস্নেহে ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ বাবা, বসো, কাল শ্মশানে এক কাণ্ড হয়েছে, শোনো। এই বলে কালো দাদা যা বললেন শুনে তো আমরা স্তম্ভিত। কাল রাতে শ্মশানে এক অবিদ্যাতান্ত্রিকের পাল্লায় পড়েছিলেন কালো দাদা। নেহাত বড় মহারাজের কৃপায় বেঁচে ফিরেছেন। বিদ্যাতান্ত্রিকদের মতো অবিদ্যাতান্ত্রিকদেরও অমাবস্যায় শ্মশান পূজার বিধান আছে। সেই মতো কাল রাতে ঘুরতে ঘুরতে এক অবিদ্যাতান্ত্রিক শ্মশানে এসে পড়েছিলেন। নদীর ধারে ভালো জায়গা বেছে চক্র কেটে আসন নির্মাণ করে কালো দাদা তখন সবে পুজোয় বসেছেন। হঠাৎ তার মনে হলো কে যেন এসে দাঁড়িয়েছেন। শ্মশান ভূমিতে এইসব উৎপাত অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এ ব্যাপারে বড় মহারাজের স্পষ্ট নির্দেশ হলো, যাই দেখো, যাই শোনো, একদম পাত্তা দেবে না, নিজের মনে কাজ করে যাবে, জানবে তোমাদের সঙ্গে আমি আছি। কিন্তু কালো দাদার মনোযোগ বারবার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। কিছুতেই সাধনায় মন বসছিল না তার। শেষকালে ধুত্তর বলে চোখ খুলে সামনে তাকাতেই দেখলেন একটা লোক ত্রিশূল হাতে সামনে দাঁড়িয়ে আছেন। এই অন্ধকারেও চোখ দুটো জলজল করছে। কালো দাদা নড়েচড়ে উঠতেই গম্ভীর গলায় বলে উঠলেন, আপনি ওখান থেকে উঠে আসুন, ওটা আমার জায়গা। সম্ভবত কোনো অমাবস্যায় এখানে বসেই কাজ করেছিলেন ওই তান্ত্রিক, তাই অধিকার ফলাতে এসছেন। কিন্তু আসনে বসে মাথায় বজ্রাঘাত হলেও কাজ শেষ না হওয়া পর্যন্ত আসন ছেড়ে নড়বার জো নেই সাধকদের। কালো দাদা চুপ করে বসে রইলেন। গুরু তো নানাভাবে শিষ্যকে পরীক্ষা করেন, এটাও পরীক্ষা কিনা কে জানে। কি হলো, আপনাকে উঠতে বলছি তো? তান্ত্রিক গলার স্বর চড়িয়ে গর্জে উঠলেন, উঠুন! কালো দাদা চেয়ে রইলেন। বড় মহারাজকে শুধু ডেকে চলেছেন। কালো দাদার কাছে সারা শব্দ না পেয়ে তান্ত্রিক ক্ষেপে গেলেন। তাকে মারবার জন্য ত্রিশূল উঁচিয়ে ফেললেন। কালো দাদার দেহে আতঙ্কের স্রোত বয়ে গেল। আর রক্ষা নেই। বড় মহারাজের নাম ধরে চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে ভোজবাজি। তান্ত্রিক যেন বিদ্যুতের শক খেলেন। আর্তনাদ করে ভল্ট খেয়ে পড়লেন। কয়েক হাত তফাতে মাটিতে পড়ে কয়েক মুহূর্ত ছটফট করে সরীসৃপের মতো ঘষ্টাতে ঘষ্টাতে কিছু দূরে গিয়ে উঠে দাঁড়িয়ে দিলেন দৌড়। কালো দাদা চুপ করলেন। কয়েক মুহূর্ত কোনো কথা নেই আমাদের মুখে। রাত বিরেতে শ্মশানে কত রকমের কাণ্ড হয়, অ্যাডভেঞ্চার হয়।
আর আমরা কিনা ঘরে পড়ে পড়ে ঘুমোই। ইস, কালো দাদার মতো আমিও যদি শ্মশানে যেতে পারতাম। উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো আমার। জিজ্ঞাসা করলাম, কালো দাদা, তারপর? কালো দাদা মুচকি হেসে বললেন, তারপর আর কি, সেই যে গেল লোকটা তো গেলই, আর ধারে কাছে ঘেঁষেনি। সারা রাত আরামসে পুজো করলাম, তারপর ভোর হতেই নদীতে স্নান সেরে এই ফিরছি। লোকটা কিরকম দেখতে বলতে পারেন দাদা? বাবা প্রশ্ন তুললেন। কালো দাদা উত্তর দিলেন, অন্ধকারে মুখ চোখ ঠিকঠাক বুঝতে পারেনি, তবে তাল গাছের মতো লম্বা, শুকনো পাকানো চেহারা। আপনারা সাবধানে থাকবেন। ও জোর বাঁচান বেঁচেছেন দাদা। মায়ের গলা কেঁপে গেল। কালো দাদা বললেন, আমি? আমি টামি নই দিদি, তিনি 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 বাঁচিয়েছেন। বলতে বলতে কালো দাদার গলার স্বর ভেঙে এলো। বড় মহারাজ সত্যি শ্মশানে আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, আমাদের গার্ড দেন, তাঁদের আদরের সন্তানদের আগলে রেখে রক্ষা করেন। এখনো গোটা ঘটনাটা স্বপ্নের মতো লাগছে, বুঝলেন? স্বামী তীর্থানন্দ চুপ করলেন। অদ্ভুত এক পরিতৃপ্তি তার মুখে, ঘোর ঘোর ভাব। লেখক শুভমানস বাবুকে দেখছিলেন। তিনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে বললেন, আর কিছু নেই? ব্যাস। লেখক কিন্তু আরও কাহিনীর গন্ধ পাচ্ছিলেন স্বামী তীর্থানন্দজির কাছে। ধন্য ঘ্রাণ শক্তি তোমাদের মতো লেখকদের। স্বামী তীর্থানন্দের ঘোর কেটে গেল। বললেন, আসল ঘটনাটা ঘটল আরও 2 দিন পর। দারুণ আকর্ষণীয় ঘটনা। হঠাৎ খবর এলো আমাদের গ্রামে জগদীশ জেঠুর বাড়িতে এক সন্ন্যাসী ঘাঁটি গেড়েছেন। তিনি নাকি ভারী সাধু, হিমালয়ে বহু বছর তপস্যা করে অষ্টৈশ্বর্য প্রাপ্ত হয়েছেন। যাকে যা বলছেন মিলে যাচ্ছে। কালো দাদা চলে যাওয়ার পর আবার আমরা ঝিমিয়ে পড়েছিলাম। মুহূর্তেই চাঙ্গা হয়ে ছুটলাম জেঠুর বাড়িতে। শ্মশানের সেই সন্ন্যাসী নয় তো? জেঠু যা ধর্মভীরু লোক, কিচ্ছু বিশ্বাস নেই। জেঠুর বাড়িতে পৌঁছে দেখলাম এর মধ্যেই প্রচুর লোক জুটে গিয়েছে। বাড়ির নিচে লোক, উপরে ওঠার সিঁড়িতেও লোক দাঁড়িয়ে আছে। জেঠুর দোতলার উত্তরের ঘরে সাধুজির থাকার ব্যবস্থা হয়েছে। আমাদের সঙ্গে বাবাও ছিলেন। বাবাকে জেঠু সমীহ করে চলতেন। বয়সে অনেক বড় হলেও প্রয়োজনে বাবার পরামর্শ নিতেন। তিনি ব্যস্ত হয়ে পড়লেন। নিজেই ভিড় ঠেলে রাস্তা করে আমাদের উপরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেন সাধুজির সামনে। হ্যাঁ, কালো দাদা যেমন বলেছিলেন অতটা রোগা কিন্তু লাগলো না সাধুজিকে। লম্বা ঠিকই, কিন্তু তাল গাছের মতো কিনা ঠিক বুঝতে পারলাম না। মাথা ভর্তি জটা, গায়ে আলখাল্লার উপর মোটা কম্বল, চোখ বুজে বসে ধ্যান করছিলেন। তাকে ঘিরে বসে আছেন লোকজন। তাদের মধ্যে টুকটুকি বৌদির মুখের দিকে চেয়ে থমকে গেলাম আমি। টুকটুকি বৌদি এই বাড়ির নতুন বউ। এখনো তার গা থেকে নতুন বিয়ের গন্ধ যায়নি। বৌদির পর আমাদের জেঠুর ছেলে রাহুলদা কলকাতায় চাকরি করেন। শনিবার শনিবার করে বাড়ি আসেন, সোমবার সকালে ফিরে যান। দেখলাম কিসের এক আতঙ্কে টুকটুকি বৌদির মুখখানা শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। এমনিতেই বৌদির মুখখানা কিন্তু মিষ্টি, কিন্তু দেখে মনে হচ্ছিল কে যেন সব মিষ্টত্বটুকু রাতারাতি শুষে নিয়েছে। এই সেই বুঝলি? বাবা সাধু বাবাকে দেখিয়ে পিছন থেকে ফিসফিস করে উঠলেন। আমার কিন্তু বিশ্বাস হলো না। বললাম, কি করে বুঝলে? বাবা কি যেন বলতে গেলেন, ঠিক তখনই সাধু বাবার চোখ খুলে গেল। সরাসরি তাকালেন বাবার দিকে। বাবার কথা শুনতে পেয়েছেন নাকি রে বাবা? চশমার ফাঁক দিয়ে সাধুজির তাকানো দেখে আমরা তো ভয়ে কাঠ। বাপরে, কি চোখের দৃষ্টি! যেন ভস্ম করে ফেলবেন বাবাকে। কিন্তু আমার বাবা সহজে ঘাবড়ে যাওয়ার পাত্র নন। হাত জোর করে বললেন, নমস্কার সাধু বাবা। সাধু বাবার চোখের জ্যোতি দপ করে নিভে গেল। ঠোঁট নড়ে উঠল তাঁর। বিড়বিড় করে কি বললেন কে জানে। আস্তে আস্তে আবার চোখ বুজে ফেললেন। স্পষ্ট দেখলাম তার মুখে যেন ভয়ের ছায়া। সঙ্গে সঙ্গে আমার মনে যে সংশয় ছিল কেটে গেল। বেশ বুঝতে পারলাম ইনি কালো দাদার শ্মশানের সেই সাধু। একেবারে নিশ্চিত, হ্যাঁ, কালো দাদা ঠিকই আইডিয়া করেছিলেন। এর থেকেই সাবধানে থাকতে বলেছিলেন আমাদের। আমরা আর দাঁড়ালাম না, বেরিয়ে এলাম। নিচে ততক্ষণে লোকের ভিড় আরও বেড়েছে। মানুষের জীবনে হাজার একটা সমস্যা। নিজের ভবিষ্যৎ সম্পর্কেও সকলের তীব্র কৌতূহল। ভাবে ভবিষ্যৎ মানেই যেন সব সমস্যার সমাধান। এই সব নিম্ন শ্রেণীর তান্ত্রিকরা মানুষের এই দুর্বলতার সুযোগই নেন। অর্থের বিনিময়ে একজনের কষ্টার্জিত সুখ কেড়ে নিয়ে অন্যজনকে তার ভাগ দেন। এ তো প্রকৃতির বিধানের ওপর অন্যায় হস্তক্ষেপ। ভগবান এদের কখনো ক্ষমা করেন না। দর্শন হলো, জগদীশ জেঠু আমাদের দেখে ছুটে এলেন। আমরা ঘাড় নাড়লাম। লক্ষ্য করলাম জেঠুর মুখেও প্রবল অস্বস্তির ছাপ। বেশ চঞ্চল, কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে।
বাবা জেঠুকে টেনে নিয়ে গেলেন আড়ালে। আমরা চলে এলাম বাড়িতে। একটু পরেই বাবা ফিরে এলেন। তার মুখ তখন থমথম করছে। সাধু বাবা টুকটুকি বৌদির বর রাহুলদা সম্পর্কে ভয়ানক এক ভবিষ্যৎবাণী করেছেন। 7 দিনের মধ্যে রাহুলদা নাকি দুর্ঘটনায় মারা যাবে। বলো কি? মা চমকে উঠলেন। বউটার নতুন বিয়ে গোজে? হ্যাঁ, এই জন্যই টুকটুকি বৌদির মুখখানা ওই রকম শুকিয়ে গিয়েছিল। সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে এলো আমার কাছে। বাবার মুখে আরও শুনলাম। সব শুনে জেঠু বিশাল ঘাবড়ে গিয়েছেন। দুর্ঘটনা কাটান দেওয়ার জন্য সাধুজিকেই চেপে ধরেছেন। সাধুজি আজ রাতে শ্মশানে যজ্ঞে বসবেন। তার জন্য 1000 ঘণ্টা উপকরণের সঙ্গে টুকটুকি বৌদির মাথার একগাছি চুলও চেয়েছেন। দুর্ঘটনা কাটান দেওয়া কি সহজ ক্রিয়া? বলতে বলতে বাবা রেগে উঠলেন। আমি কত করে বোঝালাম জগদীশ দাকে, বললাম বদমাস সাধুর খপ্পরে পড়বেন না, খবরদার মাথার চুল দেবেন না বৌমার। কিন্তু লোকটা কিরকম পাল্টে গিয়েছে দেখে বিশ্বাসই হচ্ছিল না আমার। ভয়ই কাঁপছেন, সাধু যদি চটে যায়। যাই হোক, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই রকম একটা চেষ্টা হিসাবে একটা টিপস দিয়ে এসছি জগদীশ দাকে। মনে তো হলো, মনে ধরেছে তার। দেখা যাক। হ্যাঁ, কাজ হয়েছিল, সত্যি সত্যি কাজ হয়েছিল বাবার টিপসে। সেই রাতে ঘটে গিয়েছিল এক আশ্চর্য ঘটনা জেঠুর বাড়িতে। বললে তুমি বিশ্বাসও করবে না, কিন্তু ঘটনাটা গ্রামের সকলেই সচক্ষে দেখেছিল। তখন অনেক রাত। হঠাৎই ঘুমটা ভেঙে গেল জেঠুর। কোথা থেকে একটা ঠক ঠক শব্দ ভেসে আসছে। জেঠুর সন্তান ওই একটাই, রাহুলদা, যে তখন কলকাতায়। ফলে উপস্থিত বাড়িতে লোক বলতে আমাদের জেঠু, জেঠিমণি আর টুকটুকি বৌদি। অনেক রাত পর্যন্ত তারা জেগেছিল। সাধুজি শ্মশানে বেরিয়ে যেতেই তারাও শুয়ে পড়ে। লেপ সরিয়ে জেঠু উঠে পড়লেন। জেঠিমণিকে ঠেলা দিয়ে জাগিয়ে জিজ্ঞাসা করলেন, শুনছো? শুনতে পাচ্ছ? কিসের শব্দ বলো তো ওটা? জেঠিমণি কান পেতে ভালো করে শুনে বললেন, দালানের দিক থেকেই আওয়াজটা আসছে বলে মনে হচ্ছে। চলো তো যাই। ঘরের বাইরেই দালান। একদিকে রাহুলদার ঘর আর ঠাকুর ঘর, উল্টো দিকে কলঘর, তার পাশে গেস্ট রুম। সেখানেই সাধুজি থাকার ব্যবস্থা হয়েছিল। জেঠু নেমে পড়লেন খাট থেকে। নিচে কমিয়ে রাখা হেরিকেনটা উস্কে দিয়ে সেটা নিয়ে ঘরের দরজা খুলে দালানে এসে দাঁড়ালেন। সারাদিন এত লোকের আনাগোনা, কিন্তু এখন দালানে কেউ নেই। নিচের সিঁড়িটাও খাঁ খাঁ করছে। বুকটা হঠাৎই ঢিপ ঢিপ করে উঠল তাঁর। কি এক আশঙ্কায় সিঁটিয়ে যাচ্ছিলেন তিনি। সাধু বাবা এখন শ্মশানে কি করছেন কে জানে। তাকে এইভাবে ঠকানো উচিত হচ্ছে? ওই তো পিছন থেকে জেঠিমণি ফিসফিস করে উঠলেন, দেখতে পাচ্ছ? ঠাকুর ঘরের দিকে তাকাও। জেঠু চমকে উঠে বললেন, দেখতে পাচ্ছ না? জেঠিমণি উত্তেজিত হয়ে উঠলেন। ভালো করে দেখো, ঠাকুর ঘরের দরজাটা কেমন নড়ে উঠছে। ভিতরে কেউ আটকা পড়ে আছে নাকি? দরজা ঠেলছে। জেঠুর নজরে পড়ল এতক্ষণে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল আমার বাবার কথা। হ্যাঁ, ঠিক যা ভাবা গিয়েছিল তাই। বাবা তাকে বুঝিয়ে পড়িয়ে রেখেছিলেন। সেই মতো জেঠু জেঠিমণিকে ঠাকুর ঘরের দরজা খুলতে বারণ করে নিচে নেমে কাজের লোকদের ডেকে আনলেন। পাশের সুনীলবাবুর বাড়িতে খবর দেওয়া ছিল। সুনীলবাবুর 3 ছেলেই বড় বড় টর্চ নিয়ে চলে এলো এক ডাকে। মুহূর্তেই বাড়িটা সরগরম হয়ে গেল। সকলে মিলে এগিয়ে গিয়ে ঠাকুর ঘরের দরজার শিকল খুলে ফেলল। তারপর আস্তে আস্তে দরজাটা খুলতেই অবিশ্বাস্য ঘটনা। ঘরের ভিতর থেকে চোঁ করে দৌড়ে বেরিয়ে এলো ঠাকুরের কালো চামরটা। দালানে এসে কয়েক সেকেন্ড চামরটা শূন্যে একটু দুলেই সাঁ করে সিঁড়ির দিকে ছুটে গেল। নিচে নামতে শুরু করলো। কি এক অলৌকিক শক্তিতে চামরের মধ্যে যেন প্রাণের সঞ্চার হয়েছে। তার জন্যেই বেরোনোর জন্য ঠাকুর ঘরের ভিতর থেকে এতক্ষণ দরজায় ঠোক্কর দিচ্ছিল। চলো চলো, জেঠু চিৎকার করে উঠলেন সিঁড়ির দিকে। ফলো করো ওটাকে। এ কিরকম ভোজবাজি! সকলের চোখ তখন কপালে। জেঠুর গলায় সচেতন হয়ে দুদ্দার করে ছুটল তার পিছন পিছন। তারপর যা শুরু হলো সেসব রূপকথার সিনেমাতেই দেখা যায়। মাঝরাতে চামর ছুটছে গ্রামের রাস্তা দিয়ে। পিছু পিছু দলবল নিয়ে ছুটছেন জেঠু। তাদের চিৎকারে গ্রামের লোকেদের ঘুম ভেঙে গেল। তারাও ঘরদোর ছেড়ে বেরিয়ে ছুটতে শুরু করলো। কেউ কেউ কিছু না বুঝেই ডাকাত ডাকাত করে চিৎকার করছিল। মাঝরাতে একেবারে হুলুস্থুলু কাণ্ড সারা গ্রামে। স্বামী তীর্থানন্দ এরপর থামলেন। তার ঠোঁটে হাসি। লেখক শুভমানুষ ঘোষের দিকে চেয়ে বললেন, বুঝছো ব্যাপারটা? লেখক বললেন, আন্দাজ করছি ভুলও হতে পারে। চামর কি উড়তে উড়তে শেষে শ্মশানে চলে যায় সাধু বাবার কাছে? স্বামী তীর্থানন্দ বললেন, একদম ঠিক ধরেছ। বাহ! স্বামীজি উল্লসিত হলেন।
আসলে আমার বাবার বুদ্ধিতেই টুকটুকি বৌদির মাথার চুল না দিয়ে ঠাকুর ঘরের চামড়ের চুল এক গাছি সাধুজিকে দিয়ে এসছিলেন জগদীশ জেঠু। সাধু আর অত যাচাই না করে শ্মশানে বসেই তার উপর কাজ করেছেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। টুকটুকি বৌদির বদলে এসেছে চামর। বোঝো কি ভয়ঙ্কর এই সাধু। দুর্ঘটনার মিথ্যে ভয় দেখিয়ে টুকটুকি বৌদির সর্বনাশ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। গ্রামের লোকজন শেষ পর্যন্ত পিটিয়ে তাকে গ্রাম ছাড়া করে। অবিদ্যাতন্ত্রের এই হলো পরিণতি, পাবলিকের মার। তীর্থানন্দজি থামলেন। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু বিশ্বায়নের পৃথিবীর পাঠকরা কতদূর বিশ্বাস করবেন তাতে সন্দেহ আছে। লেখক চুপ করে রইলেন। রাত হয়েছে, রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ তত আর নেই। রাস্তার এখন ভাটার সময়। স্বামী তীর্থানন্দ দেখছিলেন লেখক শুভমানস বাবুকে। বললেন, এই গল্পের একটা ছোট্ট উপসংহার আছে, সেটা বলেই উঠব। দিন 15 পরের কথা। শীতটা একটু নরম হয়েছে। একদিন হঠাৎ কালো দাদা এসে হাজির। এবার হাতে দিন 2 সময় নিয়ে এসছেন। প্রাণ ভরে বড় মহারাজের গল্প শোনা যাবে। মা তো খুশি, বাবাও খুশি, আমরাও ভীষণ ভীষণ খুশি। তো সেই রাতে একটা আশ্চর্য ঘটনা শোনালেন কালো দাদা। সেবার এখান থেকে কলকাতায় ফেরার পরপরই ঘটনাটা ঘটেছিল। তখন সবে কলকাতায় পৌঁছেছেন কালো দাদা। এমন সময় বড় মহারাজের জরুরি তলব। কাঁধের ঝোলাটা কোনো ক্রমে ফেলেই পরিমরি করে ছুটলেন কালো দাদা। বড় মহারাজের ঘরে ঢুকে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে দাঁড়িয়েছেন। বড় মহারাজ চোখ পিটপিট করে বললেন, হ্যাঁ রে, শুনলাম নাকি তুই আজকাল ক্যারাটে শিখছিস। বাহ, খুব ভালো। কালো দাদা তো আকাশ থেকে পড়লেন। ক্যারাটে? কে বলেছে বড় মহারাজ? বড় মহারাজ রহস্য করে বললেন, আমার ঘরে যে টিকটিকিটা আছে সে বলে গেল এইমাত্র। বলল, তুই বীরভূম না কোথায় যেন একটা দুষ্ট লোককে এইসা ক্যারাটের প্যাঁচ মেরেছিস। সে লোক তো মাটিতে পড়ে গড়াগড়ি। আমায় একটু শিখিয়ে দিবি প্যাঁচটা? অন্তর্যামী, অন্তর্যামী। কালো দাদা চিৎকার করে উঠলেন। চুপ চুপ। অপূর্ব একটা হাসিতে মুখখানা উদ্ভাসিত হয়ে উঠল বড় মহারাজের। বললেন, আমি কাউকে বলবো না, চুপি চুপি শিখে নেব তোর কাছে। বল না, শেখাবি প্যাঁচটা? কার প্যাঁচ, কে শেখায়? কালো দাদার গায়ে কাঁটা দিল। বড় মহারাজ একটু চুপ করে থেকে এবার গলাটা সামান্য গম্ভীর করে বলেন, যেখানে বসছিস জায়গাটা ভালো করে দেখে নিবি তো? তোদের বলেছিলাম পরিষ্কার জায়গা, তার উপর কাটাকুটির দাগ দেখলেই জানবি ওখানে কাজ হয়েছিল। খবরদার বসবি না। ভাগ্যিস তুই ক্যারাটের প্যাঁচটা শিখেছিলি, নইলে কি হতো বলতো? কালো দাদা থরথর করে কেঁপে উঠলেন। অনেক ভাগ্য করলে মানুষ এই রকম গুরু পায়। স্বামী তীর্থানন্দজি থামলেন। তিনি দেখছেন তখন লেখককে। রাত হয়েছে, রাস্তায় গাড়ি চলাচলের শব্দ আরও কমে এসেছে। আরও একটু রাত হলে পুরো পুকুরের মতো স্থির হয়ে যাবে। মধ্যে মধ্যে হুশাস করে চলে যাবে 2-একটা ট্রাক, লরি বা বাস। তারপর আর কি? কালো দাদা কথা শেষই করতে পারলেন না। কেঁদে ফেললেন ঝরঝর করে। আহা, কি ভালোবাসা গুরুর ওপর, কি বিশ্বাস! বিশ্বাসী মানুষের চোখের জলের চেয়ে পবিত্র বস্তু আর কি আছে এই সৌরজগতে? কালো দাদার মুখের দিকে চেয়ে হঠাৎ কেন জানি না অদ্ভুত আনন্দে ভরে উঠল আমার মন। মনে হলো জীবনে উত্তেজনা, বৈচিত্র্য ও অ্যাডভেঞ্চারের চেয়েও আরও বড় অনেক কিছু আছে এই চোখের জল। এটাই সব কিছু, বুঝলে? চোখ ছলছল করে উঠল স্বামী তীর্থানন্দজির। জয় মা ধ্বনি দিয়ে ঝোলা তুলে তিনি চলে গেলেন। কত কম বয়সে কত বড় উপলব্ধি! এরা সন্ন্যাস নেবেন না তো কে নেবেন? লেখক শুভমানস বাবু চেয়ে রইলেন স্বামী তীর্থানন্দজির চলে যাওয়া পথের দিকে। সাধারণ মানুষ ও সাধু সন্তদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য এইসব অলৌকিক ঘটনাগুলি লেখক শুভমানস ঘোষ রচিত লৌকিক নয় অলৌকিক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রকাশক আধ্যাত্মিক বইয়ের পথ প্রদর্শক, গিরিজা লাইব্রেরি।